বর্তমান বাংলা সাহিত্যের প্রথম যেটা সমস্যা, শুধু যে কবিতা বা গল্প তা না, সব সামগ্রিকভাবে বাংলা সাহিত্যের যে দুর্গতি, এটার কারণ হলো যে নিজের শিকড়ের সঙ্গে, নিজের ইতিহাসের সঙ্গে, নিজের মানুষের সঙ্গে সম্পর্ক না থাকার ফল। এই গত 15 বছরে যে পৈশাচিক তাণ্ডব বাংলাদেশের উপরে চলেছে, সেখানে যারা কমিটেড ছিল, কমিটমেন্ট যাদের খুব প্রবল ছিল, তারা ছাড়া বাকি সব ভেসে গেছে বেনজলে। ফেসিবাদের যে ভয়াল বেনজল আসছিল সেটা ভেসে চলে গেছে। সুবিধাবাদীদের প্রবল প্রতাপ বেড়েছে। সুবিধাবাদীরা স্থাবকতা করেছে, দরখাস্ত দিয়ে পদক নিয়েছে, এরকম ঘটনাও বাংলাদেশে আমাদের দেখতে হয়েছে আমাদেরকে। ধরো আমার পদ্মা নদী বা আমাদের আন্তর্জাতিকভাবে 54টা নদী, এই 54টা নদীকে বাদ দিয়ে ভারত বাংলাদেশের পানি লুণ্ঠন করতেছে একতরফা ভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টিপাই মুখ করার উদ্যোগ নিচ্ছে, তিস্তাকে মেরে ফেলেছে, পদ্মাকে মেরে ফেলেছে, এবং ব্রহ্মপুত্র এখন কদিন পরে মরবে। সব এই যে একটা জলজীবন এবং নদী তীরবর্তী জীবন, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে গেল, পেশা চেঞ্জ হয়ে গেল মানুষের। মানুষ যে তার আদি ভুবন থেকে উচ্ছেদ হয়ে অন্যত্র ছড়িয়ে পড়ল, এত বড় একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, প্রাণী যে ডাইভার্সিটি বলা হয়, সে ডাইভার্সিটি বিলুপ্ত হয়ে গেল। এত যে তাণ্ডবটা হলো, শুধুমাত্র নদী কেন্দ্রিকই যদি বলি, সেইখানে বাংলা সাহিত্যের উচ্চারণটা কি? জিরো। একটা কবি, একজন লেখক, একজন উপন্যাসিক, একজন নাট্যকারের জীবনে কি এটা আসছে? তাহলে তাহলে তার মানে কি? তার মানে দাঁড়ালো যে আমাদের লেখকদের সঙ্গে আমার মাটি, আমার মানুষ, আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার ভূগোলের কোনো সম্পর্ক নেই। এরা হলো উচ্ছিষ্টভোগী প্যারাসাইট। এরা লুম্পেন শ্রেণীর। লুম্পেনদের কোনো শিকড় থাকে না। এরা যা পায় সামনে থেকে খেয়ে দিয়ে চলে গেল, বা যেদিকে গেলে সুবিধা হবে, কোন দিকে ছাতা ধরলে ভালো লাগবে সেদিকে, যেখানে বৃষ্টি সেখানে ছাতা ধরো আর কি। মানে নিজে কোনো দায়িত্ব নেবে না। আর একটা হলো যে কারাপশন। লেখকরা যখন করাপশনে জড়ায়, সে জাতির আর কোনো ভবিষ্যৎ থাকে না। সাহিত্যের অর্থটা কি? সাহিত্যের অর্থ হলো যা কিছু জীবনের সহিত, জীবনের সঙ্গে যা কিছু আছে, সেই জিনিসগুলোকে কল্যাণময়ভাবে উপস্থাপন করা। যে লক্ষ্যটা থাকে মঙ্গল, ইতিবাচকতা। এই ইতিবাচকতা আমাদের সাহিত্যে আছে। এক্সারসাইজ করেছি আমরা সাহিত্যের নামে, কতগুলো শারীরিক ব্যায়াম, মানসিক ব্যায়াম। সেটাকে সাহিত্য বলা যায় না, সেটাকে সাহিত্যের নামে কিছু আগাছা পরগাছার জঙ্গল বলা যায়, এটা উদ্যান বলা যায় না। সাহিত্য আসলে একটা উদ্যান, এটা গার্ডেন করতে হয়। অপরিকল্পিতভাবে জীবনযাপন করারও একটা ফল আছে আমাদের। তো সেই সব কিছু মিলিয়ে দিলে আমি মনে করি যে একটা বদ্ধ জলাশয়ে যখন পরিচর্যা হয় না, তখন ওই বদ্ধ জলাশয়টা কি হয়? বদ্ধ জলাশয়টা পাতা পচে, গাছের পাতা পচে যায়, ময়লা পড়ে, এটা পড়ে সেটা পড়ে, করতে করতে 2-1 বছরের মধ্যে এটা মানে একেবারে পরিত্যক্ত একটা জলাশয়ে পরিণত হয়। একে তো বদ্ধ জলাশয়, তার স্রোত নাই। 2 নম্বর হলো যে পরিচর্যার অভাবের কারণে সেটা পচে গলে দুর্গন্ধ বেরোয়। এখানে মশা জন্ম নেয়, মাছি জন্ম নেয়, এইখানে কেঁচো মানে যোগ জন্ম নেয়, ব্যাঙের প্রতাপ বাড়ে, সব মিলিয়ে ঝিলিয়ে একটা বাজে পরিস্থিতি তৈরি। সেইখানে কি করে? ওই বনের মধ্যে ধরো কিছু শুয়োর আছে, এগুলো যাবে কোথায়? এগুলো ওই জলাশয়ে পানি খেতে হয়। ওই জলাশয়ের মধ্যেই এইরকম একটা দূষিত জলাশয়, সেইখানে সে নামে, খায় দায়, ওখানেই গুটুর গুটুর করে ডেইলি, ওখানেই যা কিছু করা, সবকিছু করার ফলে সেও আবর্জনা দ্বারা আবৃত থাকে। সে মনে করে এটাই জীবন। বাংলা সাহিত্যের বর্তমান অবস্থা হলো যে বনে আটকে যাওয়া একটি বদ্ধ জলাশয়ে একদল বন্য শুকর যা যা করতেছে, আমাদের সাহিত্যের বর্তমান অবস্থাটা তাই। এখানে জনমানুষের নিঃশ্বাস প্রশ্বাসের কোনো গন্ধ নাই। কদাচিৎ 2-1 জনের মধ্যে পাওয়া যায়। আর কবিতা তো এখন যা হচ্ছে, এগুলোকে কবিতা বলা যায়, ইনক্লুডিং মি। আমি মনে করি যে আমরা আসলে থেমে গেছি। একটা বৃত্তের ভাঙা রেকর্ডের মধ্যে একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি। ওই ফুল লতা গাছ পাখি, ফুল লতা গাছ পাখি, চাঁদ তারা আবিজাবির মধ্যে ঘুরপাক খাইতে খেতে মোটামুটি শেষ। এর থেকে বেরোনোর রাস্তাটা কি? এর থেকে বেরোনোর রাস্তাটা হলো যে যখন দেশে একটা বিপ্লব হয়, দেশে একটা পরিবর্তন হয়, গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা,
সেগুলোকে আত্মায় ধারণ করে নিজের রুট সার্চিং এ অবতীর্ণ হওয়া। সেগুলো কি আমাদের সাহিত্য করেছে? করে নাই তো। বেশিরভাগ কবি লেখকরে দেখি আমি, এই যে এবারের যে 24-এর যে অভ্যুত্থান, যেটাকে জুলাই বিপ্লব বলি আমরা, বা জুলাই জাগরণ, এই জুলাই জাগরণের আমি অন্তপক্ষে 99% কবিকে আমি বলতে পারি এরা 5 আগস্টের পরে বিপ্লবী হয়েছে। 5 আগস্টের পরে বাকি আগের 17 বছর এদের অবস্থান কোথায় ছিল? 1971 সালে মুক্তিযুদ্ধে এদের অবস্থান কোথায় ছিল? 90-এর গণ অভ্যুত্থানে এদের অবস্থান কোথায় ছিল? এবং এই 24-এর গণ অভ্যুত্থানের অবস্থান কোথায় ছিল? আমাদের কবিরা তো সেই কবি যারা হাসিনার স্থাপকতা করে এমন কথাও বলেছে যে এরা জঙ্গি, যারা আন্দোলন করছে জঙ্গি, এরা খারাপ, এরা দুর্বৃত্ত, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এটা কবি লেখকরা বলেনি, সাংবাদিকরা বলে নাই, বলছে তো। এই কথা বলতে পারে কে? কোনো লেখক বলতে পারে? কোনো কবি বলতে পারে? কিন্তু আমাদের দেশের পারে, কারণ এরা কবি, এরা কষ্ট করে কবি। এরা হলো প্রতিপত্তির লোভে, খ্যাতি আর প্রতিপত্তির লোভে যা দরকার তা সবই করে এরা। দে হ্যাভ নো কমিটমেন্ট। এই কমিটমেন্ট তার দেশের প্রতিও নাই, এই কমিটমেন্ট তার জনগণের প্রতিও নাই, কমিটমেন্ট মাটির প্রতিও নাই, স্বাধীনতা সার্বভৌমের প্রতিও নাই। ফলে এইসব ভাসমান কচুরি পানা দিয়ে আমাদের সাহিত্য জরাজীর্ণ হয়ে গেছে। 1971 সালের মুক্তিযুদ্ধে আমি খুবই সৌভাগ্যবান মনে করি নিজেকে। একজন অলমোস্ট কিশোর, একেবারে সদ্য তরুণ একটা, যে কয়জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিল আমি তাদের একজন। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে আমাদের কি হয়েছিল? আমরা দেখলাম যে ওই যে পাকিস্তান আমলে যারা করে কেটে খেত, তারাই আসলে ভোল পাল্টিয়ে রাতারাতি আওয়ামী লীগের হয়ে গেল, মুক্তিযুদ্ধ হয়ে গেল, এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, জালিয়াতি কাগজপত্র জাল করে টোরে। অর্থাৎ চেঞ্জ, জনগণের চেঞ্জ হলো, সাহিত্যেরও চেঞ্জ হলো না। বেসিক কিছু চেঞ্জ হয়েছে, ধরো সেটা হলো যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কিছু লেখালেখি হয়েছে, কিন্তু সেই লেখালেখির বেশিরভাগটাই হলো বাজে লেখা। যুদ্ধের সাথে যাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, লন্ডনে বসে বসে মুক্তিযুদ্ধের উপন্যাস লিখছে। কৃত্রিম বানানো সিনথেটিক ফাইবারের উপন্যাস পেয়েছি কিছু আমরা। তো এগুলো ছাড়া মোটামুটি আমাদের ধারা অবস্থান থেকে ছিটকে পড়ে গেছে। রাজনীতিও যেমন দুর্বৃত্তায়ন শুরু হলো, ফ্যাসিজমের যাত্রা শুরু হলো, সাহিত্য স্থাবকতার যাত্রা শুরু হলো, সুবিধাবাদের ঝান্ডা উঠলো। এইরকম ভাবে প্রতি পদে পদে হয়েছে। এইবারের যেটা হয়েছে ওই ধারাবাহিকতার ফল। এই ধারাবাহিকতার ফলে আমি বললাম তো 99% কবি লেখক স্রোতে গা ভাসিয়েছে। ওরা মনে করছে যে হাসিনাই হলো শেষ সরকার, হাসিনার পরে পৃথিবীতে আর কোনো সরকার আসবে না। এবং পৃথিবীতে মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত যত মহামানবের জন্ম হয়েছে, সকল মহামানবের চাইতেও সেরা মহামানব হলো তাদের নেতা, তারা যে ফ্যাসিবাদের আইকন যেটা করেছিল। তো এই যে ফ্যাসিবাদের আইকন করলো শেখ মুজিবকে, শেখ মুজিব নিজে ফ্যাসিস্ট ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু তাকে আইকন বানানো হলো। আর কালচারাল ফিল্ডে এই আইকনকে জাস্টিফাই করার জন্য ইন্ডিয়া একটা যে হেজিমনি, যেমন দুইটাই পার্ট ইন্ডিয়ার, পলিটিক্যাল যে আইকন করলো, মানে ফ্যাসিবাদের আইকন, সেটা যেমন ইন্ডিয়ার প্রমোটে হয়েছে, ঠিক কালচারাল ফিল্ডেও তাই হয়েছে। রবীন্দ্রনাথকে কালচারাল ফ্যাসিবাদের কালচারাল আইকন বানানো হলো। শেখ মুজিবকে গালি দিলে জেল, রবীন্দ্রনাথকে বকা দিলে তুমি তো কালচারই না, তুমি তো মৌলবাদী। এই এবং তুমি দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নও, এইটা মাপার যন্ত্রের নাম কি রবীন্দ্রনাথ। আমি আমার বাক স্বাধীনতা পাবো না, আমি আমার কথা বলার অধিকার থাকবে না, আমি মত প্রকাশের স্বাধীনতা পাবো না। অর্থাৎ এই দুইটা দেবতা বানিয়ে দুইটাকে পূজা করতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে। এই পূজার স্রোতের মধ্যে সবাই গা ভাসিয়ে দিয়েছে। এই প্রবল প্রতিরোধের মধ্যে আমি কখনোই নিজেকে নিঃসঙ্গ মনে করিনি এদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। কেন মনে করিনি? আমার আত্মবিশ্বাস ছিল প্রবল। আমার মধ্যে ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা, আমার মধ্যে ছিল 1757 সালের পলাশির বেদনার গোংরানি, আমি 1857 সাল এর যে বজ্র নির্ঘোষ, সেটা আওয়াজ আমার ধমনীতে আমি ধারণ করেছি। আমি আমার জাতির ইতিহাস পড়েছি পাতায় পাতায়। আমি এই জাতির ঐতিহ্যে ঘেটে ঘেটে দেখেছি কোথায় কি লুকানো আছে। আমি বাংলাদেশের এমন কোনো ঐতিহাসিক স্থাপনা নাই, ঐতিহাসিক ঘটনা নাই
যেটা নিয়ে আমি টেলিভিশন বা অন্যান্য জায়গায় কাজ করিনি। এটা করতে যে আমার মধ্যে কোনো সমস্যাই তৈরি হয়নি। আমি মানুষকে জানি, বাংলাদেশের মানুষ কি চায়। আমি বাংলাদেশকে জানি যে বাংলাদেশ কেন 1947 সালে যখন ধর্মীয় বিভাজনের কারণে কলকাতার বাংলাদেশের যে পশ্চিম বাংলার যে অংশটা, তারা একসাথে থাকতে চাইল না, বাংলাকে আলাদা দেশ করতে বাধা দিল। তারা বাধা দিল কেন? মুসলমানরা খারাপ, এটা হলো ব্রাহ্মণ্যবাদী হিসেবে। সকল হিন্দু কিন্তু না, এর জন্য দোষ না, কিন্তু সকল হিন্দু কিন্তু এটা চায়নি, এটা চেয়েছে ব্রাহ্মণ্যবাদীরা। তারা দেখলো যে যদি একসাথে থাকি এবং আলাদা দেশও হয়, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে শেরে বাংলা, সরওয়ার্দী, নাজিমুদ্দিন, অমুক তমুক, আমরা তো কিছু থাকবো না, তো ভাঙো বাংলা। ধর্মীয় বিভাজনে বাংলা ভাগ করছে কলকাতারা, পশ্চিম বাংলার মানুষ, পুরো বাংলার মানুষ তো করে নাই। পার্লামেন্টে যে ভোটাভুটি হয়েছিল বাংলা এক থাকবে না ভাগ হবে, সেই ভোটাভুটিতে মুসলিম ভোট, শতভাগ মুসলিম ভোট পড়েছিল বাংলাকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে। বেঙ্গল ডিভাইডেড, জয়া চ্যাটার্জির বই পড়ো, গবেষণা তো পিএইচডি। আর সমস্ত কংগ্রেসরা ভোট দিছে হলো বাংলা ভাগের পক্ষে। কারা বাংলা ভাগ করছে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে? সেই জিনিসগুলো তো আমরা জানি না। 1905 সালের ইতিহাস আমাদের লোকেরা জানেও না, পড়েও না। জানলে বুঝতো যে যারা 1905 সালে বঙ্গভঙ্গ হইলে বলে বাংলা মায়ের অঙ্গছেদন করা পাপ, এই বয়ান যারা দিল, তারা 47 সালে বাংলা মাকে ভাগ করার জন্য উন্মাদ হয়ে গেল। কারণ এটা স্বার্থের ব্যাপার, ইমোশনকে খেলেছে তারা। তো এই যে ইতিহাস ঐতিহ্যের এই পিছনের পাতাগুলো, 52 সালে ভাষা আন্দোলনের কাহিনী আমি জানি কেমন করে কি হয়েছে, অধ্যয়ন করেছি। 62 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, মৌলানা ভাসানীর যে কৃষক সমিতির আন্দোলন, সমাজতান্ত্রিক মুভমেন্ট, ইসলামী সমাজতন্ত্র এবং মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি, 69 গণ আন্দোলন ইত্যাদি ইত্যাদি। এবং ধারাবাহিক পড়তে পড়তে আমি মনে করেছি সেটা হলো যে দুর্যোগের মেঘ আসতেই পারে। দুর্যোগ আকাশে ক্ষণকালীন জিনিস, এটা চিরস্থায়ী হয় না। কারণ পৃথিবীর 10 লক্ষ বছরের মানব সভ্যতার ইতিহাসে এমন একটা দিন রাতও আসেনি যে রাতের পরে সকাল হয়নি, প্রত্যেক দিনই সকাল হয়েছে। অতএব ঘাবড়ানো কিছু ছিল না আমার। আমি জানি আমার অনেক অত্যাচার হয়েছে, পারিবারিক ভাবে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমার মেয়েটার নৌবাহিনীতে জব করতে গিয়ে তাকে উড্ড করতে হলো, সরাই দিল, কারণ আমার সন্তান। আমার ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তাকে তো কয়েক মাস জেলও কেটেছে। তাকে বের করে নিয়ে এসে মেন্টাল হসপিটালে রাখতে হয়েছে আমাকে, দীর্ঘ সময় মেন্টাল হসপিটালে, এখনো সে সুস্থ হয়নি, ওই ট্রমার থেকে বেরোতে পারছে না। কেন তাকে অত্যাচার করেছিল এইভাবে নির্মম ভাবে? আমার কোথাও আমি নিজের বাসায় থাকতে, বাসা ছেড়ে পালিয়ে আমাকে যে ডেমরার দিকে মান্ডার পরে ওখানে এক জঙ্গলে যে আশ্রয় নিতে হয়েছে। তারপরে আমার সবগুলো, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম, 46, 47, 48 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা সত্ত্বেও কোথাও কোনো চাকরি পাইনি। কোনো পত্রিকা যেখানেই চাকরির জন্য চেষ্টা করা হয়েছে সেখানে বলছে যে আপনার চাকরি দিলে আমাদের সমস্যা হবে, কোথাও হয়নি। এটা আমার একলার সমস্যা, এটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের সমস্যা। তারপরে হুমকি ধমকি, প্রতিনিয়তর ঘটনা, মামলা ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো সবই আমি জানি যেগুলো ক্ষণস্থায়ী। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, ওইটা আমি জানতাম। এইখানে আমার কমিটমেন্ট থেকে, আমি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমি জানি যে জনগণের জন্য প্রাণ উৎসর্গ করার মধ্যে যে আনন্দ, এই সুবিধাবাদী চমৎকারী খুদকুড়া লোভী এই সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণীদের সাথে একজন কমিটেড লোকের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমার ছিল। পেটের ধান্দা, ভাতের জন্য আমার জীবনের সিংহভাগ সময় নষ্ট হয়েছে, কিন্তু আমি ভাতের জন্য বিবেক বিক্রি করিনি, ভাতের জন্য আমার আদর্শ কখনো বিক্রি করিনি আমি, এটা তুমি বলতে পারো। তা আমাকে টিকিয়ে রেখেছিল আমার ভেতরের সেই সমুজ্জ্বল চেতনা, আমাকে টিকিয়ে রেখেছিল, যেটা বললাম যে পলাশী, আমাকে টিকিয়ে রেখেছে 1857 সাল, আমাকে টিকিয়ে রেখেছে 47 সাল, আমাকে টিকিয়ে রেখেছে 52 ভাষা আন্দোলন, আমাকে জাগিয়ে রেখেছিল 71 মুক্তিযুদ্ধ, আমাকে জেগিয়ে রেখেছিল 90 গণ অভ্যুত্থান। এই ধারাবাহিক ইশাখার ওই সেই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো একলা একটা মানুষ, কয়েকজন জমিদার, ছোটখাটো জমিদার নিয়ে মোগল আগ্রাসনের বিরুদ্ধে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটা মানুষ, তিনি আমার বাতিঘর। পলাশীর মাঠে সিরাজউদ্দৌলা 71 প্রাণ দিয়ে গেছে, তিনি আমার বাতিঘর। বিকজ ওইখান থেকে তো আমি এটা পেয়েছি, অনুপ্রেরণাটা পেয়েছি
আমার নেতার নাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সারাটা জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন মানুষের কল্যাণে। ধরো তুমি জিয়াউর রহমান, 30-35 বছরের বয়সের একজন মেজর, তিনি রাজনীতিক নেতৃত্ব ফেল, যে যেদিকে পারছে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করেছে। সেই সময় ক্যান্টনমেন্ট থেকে নিজের পরিবার পরিজনকে সম্পূর্ণরূপে অরক্ষিত অবস্থায় রেখে একটা মানুষ বেরিয়ে আসলেন ক্যান্টনমেন্টে, বেরিয়ে এসে বলে রিভোল্ট। তারপরের দিন স্বাধীনতার ঘোষণা করলেন, বাংলাদেশ আজকে স্বাধীন। কই এখন যারা বলে যে কোথাকার কোন মেজরের জন্যই তো বাংলাদেশের স্বাধীন হলো, আপনারা তো পালাইছিলেন জান নিয়ে, যে পলয়তি ও জীবতী। তো ওই কালুরঘাটের এই ঘোষণা আমার রক্তের মধ্যে উদ্দীপনা জাগিয়ে রাখার, আমাকে ঘুমাতে দেয় না। আমি একটা কবিতা লিখেছিলাম যে আমরা ঘুমালে তোমার স্বপ্ন পতাকায় লেগে থাকে। তা আমরা, তোমার পৃথিবী ঘুমের সময় নাই, আমার পৃথিবীতে ঘুমের সময় কোথায়? ক্লান্ত হওয়ার সময় কোথায় আমার? হতাশ হওয়ার সময় কোথায় আমার? অনেকে বলছে সিদ্ধা ভাই আপনি নিঃসঙ্গ হয়ে গেছেন, আপনার সাথে কেউ নাই, আপনার এটা করা উচিত, ওটা করা উচিত, এই কেউ নাই, আপনাকে সঙ্গ। এটা ক্ষণস্থায়ী ব্যাপার, কেটে যাবে এই ঘোর। যারা আজকে সঙ্গবদ্ধভাবে ঘেউ ঘেউ করছে, সবসময় মাথায় রাখবা যে অসৎ এবং সুবিধাবাদীরা সঙ্গবদ্ধ হয়। মোড়ে মোড়ে দেখবা কুকুরের গ্রুপ থাকে, কুকুরগুলো একটা মোড়ের মধ্যে একদল কুকুর, 4-5টা কুকুরের একটা টিম, আবার ওই পাশের মোড়ের মধ্যে আবার 5-6টা কুকুরের একটা টিম, ওই পাশের মোড়ে আবার আর একটা কুকুরের টিম। এই কুকুরগুলো যদি নিজেদের স্থানচ্যুত হইতে যায়, যুদ্ধ অনিবার্য। এটা হলো কায়েমি স্বার্থ। আমি এইটা আমার, এখানে তুই আইতে পারবি না, এটা আমার, এটা আমার। তুমি বলো যে নজরুলের মানে ইভেন জসিমউদ্দিন পর্যন্ত, ধরো জসিমউদ্দিন পর্যন্ত বাংলা সাহিত্যের দর্শক নামে কোনো পদার্থ ছিল? পদার্থ আসলো কখন? 30-এর কেরানিরা যখন আসলো, 30-এর কেরানিরা আসার পর ওরা দেখলো যে বাবার এই মহাসমুদ্রের মধ্যে আমরা হারাই যাবো, তো নিজেদের এই কায়েমি স্বার্থ করো, গ্রুপ 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 দর্শক ভাগ করো। দর্শক ভাগ করে করে নিজেদের একটা কোঠারি বানাইছে। আমি এই কোঠারিতে, আমি এই জলাশয়ের শুয়োর, আমি ওই জলাশয়ের শুয়োর, তুই ওহিনকার কুকুর, তুই এহিনকার বিড়াল, ভাগাভাগি করে নেওয়া। এটা একটা খুবই বাজে ব্যাপার। সাহিত্যের বিচার হবে সময় দেয়, সাহিত্যের বিচার হবে 1000 বছরের প্রেক্ষাপট সামনে রেখে। তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের কবিতা যারা কাজ করে এখন, তারা কেউ মধ্যযুগে 600 বছরের বাংলা সাহিত্য পড়েনি, একটা মাথাও পড়েনি। ওদেরকে যদি বলো যে বল দেখি বাংলা ভাষায় প্রথম রোমান্টিক প্রণয় উপাখ্যানের নাম কি, কইতে পারবে না। তুমি যদি বলো যে পদ্মাবতীতে 2টা লাইন বলো দেখি, বলতে পারবে না। তুমি যদি বলো নূরনামার থেকে কয়টা লাইন কইতে পারবে না, কারণ পড়ে না তো। ওরা পরে কোনটা? ইউরোপের এজরা পাউন্ড একবার বলেছিলেন, ওরা পরে কোনটা? টি.এস. এলিয়টের সেই ওয়েস্টল্যান্ড নিয়ে কাজ করে, কারণ এটা হলে প্রভুদের আনুকূল্য পাওয়া যাবে। আর এই প্রভুদের আনুকূল্যের লোভে বাংলাদেশের লোক যারা, ধরো কলকাতার লেখক কবিদের নিয়ে পিএইচডি করে, এটা করে সেটা করে, আমার এখানে আপত্তি নেই, যে কাউকে নিয়ে করা যায়। কিন্তু ঘটনা যে ওরা কি কোনোদিন আমার দেশের কাউকে নিয়ে কখনো কোনো মানে কাজ করেছে, গবেষণা ধর্মে কোনো কাজ কোনোদিনও করেনি, কারণ তার দরকার হয় না। তারা তো নিজের শিকড়ের সাথে সম্পৃক্ত।